হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 7 এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামিটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানে যেটা 7 নম্বর স্কুল, দেখো ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এইচএস, এই স্কুলের কোশ্চেন পেপারটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আমাদের একের দাগে প্রথম এমসিকিউ, চৌম্বক দৈর্ঘ্য মানে তোমরা জানো চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য, গুণ চিহ্ন দিয়ে 0.86। তোমাদের টেক্সট বই দেওয়া আছে 0.86, কিন্তু এখানে দেখো আমরা আগে আলোচনা করেছি যে রেফারেন্স বুকের ক্ষেত্রে 0.85 এটা দেওয়া হয়। তাহলে এক্ষেত্রে বি অপশনটা তোমরা টিক করবে, যেহেতু 0.86 তোমরা পাচ্ছ না। এরপরে তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। আকাশের রংধনু হচ্ছে সাদা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা মাত্র। সমতল আয়নার সঙ্গে, দেখো সমতল আয়না যদি হয় তাহলে সমতল আয়নার সঙ্গে বলছে এখানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর আমরা জানি আপতন কোণ মানে কি, আপতন কোণ মানে হচ্ছে এই অভিলম্বর সঙ্গে এই আপতিত রশ্মির মাঝের কোণ। তাহলে এই কোণটা কত? টোটালটাই দেখো, টোটালটা 90 ডিগ্রি, যেহেতু এটা একটা লম্ব, তাহলে টোটালটা 90, এই জায়গাটা 30, তাহলে এই জায়গাটা কত? 90 থেকে 30 বাদ দিলে হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তাহলে আপতন কোণ 60 ডিগ্রি। আপতন কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণটাও কত হবে? সেটাও কিন্তু 60 ডিগ্রি হবে, যেহেতু আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হয়। তড়িৎ বর্তনী গঠনের জন্য কোনটি প্রয়োজনীয় নয়? দেখো এক্ষেত্রে তড়িৎ শক্তি ব্যবহারকারী যন্ত্র এটা কিন্তু প্রয়োজনীয় নয়। 2-1, দণ্ড চুম্বকের ঠিক মাঝখানের অঞ্চলটাকে কি বলা হয়? এটাকে বলা হয় উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চল বলা হয়। তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো, এটা আমি টেক্সট বুক থেকে দেখিয়ে দিচ্ছি। টেক্সট বুকের মধ্যে দেখো পেজ নাম্বার হচ্ছে 47। প্রথমে দেখো, চোখের ভিতর থেকে লোহার সূক্ষ্ম চূর্ণ বার করতে ডাক্তাররা এক বিশেষ ধরনের তড়িৎ চুম্বক ব্যবহার করেন। 2 নম্বর, ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। এছাড়া আরো একটা ব্যবহার তোমরা পেয়ে যাচ্ছ, ইলেকট্রিক মোটরে তড়িৎ চুম্বক ব্যবহৃত হয়। দুটি ব্যবহার বলেছে, দুটি ব্যবহার তোমরা লিখবে। এরপরে তুমি আয়না থেকে 1 মিটার দূরে সরলে প্রতিবিম্ব তোমার কাছ থেকে কতটা দূরে সরবে? আয়না থেকে তুমি সরে যাচ্ছ 1 মিটার, ধরো এরকম জায়গায় ছিলে, আরো 1 মিটার দূরে সরে গেলে, তাহলে প্রতিবিম্ব যে জায়গায় গঠিত ছিল সেখান থেকে আরো 1 মিটার সরে যাবে। তাহলে এদিকেও 1 মিটার সরে গেল, এদিকেও 1 মিটার সরে গেল। তার মানে টোটাল তোমার কাছ থেকে তোমার প্রতিবিম্ব কত মিটার সরে যাবে? 2 মিটার সরে যাবে। তাহলে এখানে আনসার হবে 2 মিটার। এরপরে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তাহলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে? আমি এখানে তোমাদের টেক্সট বুকে যেটা রিলেশন দেওয়া হয়েছে যে চৌম্বক দৈর্ঘ্য মানে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86, সেই হিসাবেই করেছি। তাহলে 15 সেন্টিমিটার চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য, তাহলে 15 বসালাম, তার সঙ্গে 0.86 গুণ করব, তাহলে আমরা পেয়ে যাব 12.9 সেন্টিমিটার। মাটিতে ড্রিল করে প্রথম পেট্রোলিয়াম উৎপাদন শুরু হয় কোন মহাদেশে? এখানে আনসার হবে আমেরিকা মহাদেশে। এরপরে 3-এর দাগের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, প্রতীক চিহ্ন দ্বারা ব্যাটারি ও খোলা সুইচের চিত্র অঙ্কন করো। এখানে ব্যাটারিকে দেখো, ব্যাটারি বা সেলকে এরকম ভাবে প্রতীক চিহ্ন দিয়ে দেখানো হয়। যদি একটি ব্যাটারি হয় তাহলে একটি ব্যাটারির ক্ষেত্রে তোমরা এরকম ভাবে অঙ্কন করবে। কেমন? এরকম ভাবে অঙ্কন করার পর এরকম ভাবে তোমরা একটা ছোট প্রান্ত অঙ্কন করবে। কেমন? তাহলে একটা বড় প্রান্ত অঙ্কন করলে আর একটা ছোট প্রান্ত অঙ্কন করবে, এরকম ভাবে তোমরা দেখাবে। বড় প্রান্ত তুমি ডান দিকেও দেখাতে পারো, এখানে যেহেতু বড় প্রান্ত বাঁ দিকে দিয়েছে তাহলে বাঁ দিকে দেখাবে, আর ডান দিকে ছোট প্রান্ত দেখিয়ে এরকম ভাবে একটা ব্যাটারি। আর দুটো ব্যাটারি হলে দেখো এক্ষেত্রে এটা একটা ব্যাটারি আর এটা একটা ব্যাটারি, দুটো ব্যাটারি দেখালে তোমরা এরকম ভাবে দেখাবে। আর কি ছিল এর সাথে? দেখো দেওয়া ছিল যে খোলা সুইচ। খোলা সুইচ মানে এটা অফ অবস্থায় যে সুইচটা, এরকম ভাবে টাচ থাকবে না, দেখো আলাদা ভাবে আছে। এটা হচ্ছে অন, টাচ করে আছে মানে সুইচ অন অবস্থায় আছে, এটা অফ। তাহলে খোলা সুইচ মানে এরকম ভাবে তোমরা একটা প্রতীক চিহ্ন অঙ্কন করবে। এরপরে তড়িৎ চুম্বক কাকে বলে লিখবে। কোন চৌম্বক পদার্থের, যেমন লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদির উপর তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তাহলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত তোমরা লিখবে। এর সাথে প্রশ্ন ছিল, দেখো এলইডিতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এলইডির মধ্যে মনে রাখবে যে তড়িৎ শক্তি সেটি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। যেখানে এখানে কি হয়? তড়িৎ দিতে হয়, কারেন্ট দিতে হয়, কারেন্ট দেওয়ার ফলে এলইডি থেকে আমরা আলো পাই। তাহলে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য লেখো। বৈদ্যুতিক লাইনে
চিনেমাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিন্তু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয়, একে ফিউজ তার বলে। তাহলে ফিউজ তারের সংজ্ঞা তোমরা এতটা লিখবে। বৈশিষ্ট্যর ক্ষেত্রে দেখো তোমরা প্রথম বৈশিষ্ট্য দেবে যে এটি টিন ও সীসা এর সংকর ধাতু দ্বারা নির্মিত। 2 নম্বর বৈশিষ্ট্য উচ্চ রোধ, এর ফলে বেশি তাপ উৎপন্ন হয়। আর কম গলনাঙ্ক, এর ফলে অল্প তাপে তারটি গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এই প্রথম 3টে বৈশিষ্ট্য তোমরা লিখবে। নেক্সট দেখো, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরিত রশ্মির কি পরিবর্তন ঘটে চিত্রসহ লেখো। ঘন থেকে যখন লঘুতে যায়, দেখো ঘনতর মাধ্যম যেমন কাঁচ, সেখান থেকে লঘুতর মাধ্যম মানে যখন বাতাসে যাচ্ছে, উপরটা কাঁচ নিচেটা হচ্ছে বায়ু, তখন কি হয় প্রতিসরিত রশ্মিটি দেখো এরকম ভাবে ডট ডট দিয়ে এরকম ভাবে আসা উচিত, কিন্তু সেটা অবিলম্ব, দেখো এটা অবিলম্ব থেকে দূরে সরে যায়। তার ফলে কি হয়, আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণ যেটা, সেই প্রতিসরণ কোণটার মানটা বেশি হয়, তাই না? আর আপতন কোণ প্রতিসরণ কোণের চেয়ে ছোট হয়, তাহলে আপতন কোণ ছোট, প্রতিসরণ কোণটা বেশি হয়। তাহলে এই জায়গাটা লিখবে এবং তার সঙ্গে এই চিত্রটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। বায়ু শক্তি কি, এর একটি সুবিধা লেখো। বায়ু শক্তির সংজ্ঞায় তোমরা একদম সংক্ষেপে লিখতে পারবে যে বায়ু শক্তি হলো একটি পরিবেশ বান্ধব শক্তি, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, এটি হলো বায়ু শক্তি। আর বায়ু শক্তির এখানে বলা হয়েছে যে বায়ু শক্তির সুবিধা, একটি সুবিধা, তাহলে সেক্ষেত্রে লিখবে যে বায়ু শক্তির ক্ষেত্রে মুখ্য উপাদান হলো বায়ু, যা বিনা খরচে পাওয়া যায় বা বিনা খরচে আহরণ যোগ্য। নেক্সট, সৌরশক্তি ব্যবহারের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। একটি সুবিধা তোমরা লিখবে যে সৌরশক্তি এটি একটি নবীকরণযোগ্য শক্তি, দূষণহীন এবং এই শক্তি উৎপাদন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্সের খরচ অতি সামান্য। অসুবিধা হচ্ছে যে ভূপৃষ্ঠে আপতিত আলোক রশ্মির বা সূর্যালোকের পরিমাণ ধ্রুবক নয়, মানে সব জায়গাতে কিন্তু সমান আলো পড়ে না। পৃথিবীর কোনো একটা জায়গাতে হয়তো বেশি আলো পড়ে, সেই সময় অন্য একটা জায়গাতে সূর্যালোকের পরিমাণটা কম। তাহলে সংশ্লিষ্ট জায়গার অবস্থান, দিনের সময়, বছরের সময়, আবহাওয়ার অবস্থা ইত্যাদি বিষয়গুলির উপর আপতিত সৌরশক্তির পরিমাণ প্রত্যক্ষভাবে নির্ভরশীল। তাই এই সৌরশক্তি সব জায়গায় সমানভাবে ব্যবহার করা যায় না। বা তুমি লিখতে পারো যে রাত্রিবেলায় সূর্যালোক থাকে না বলে রাত্রিবেলায় সৌরশক্তি উৎপাদন করা যায় না, এটাও একটি অসুবিধা। লাইফ সায়েন্সের আনসার গুলো দেখে নাও। দেখো লাইফ সায়েন্সের মধ্যে প্রথমে দেওয়া হয়েছে যে কিশমিশকে জলে ভিজিয়ে রাখলে ফুলে ওঠে, তার কারণ এখানে কি হয়, জলটা বাইরে থেকে কিশমিশের ভেতরে প্রবেশ করে। এই যে পদ্ধতি, সেটা হচ্ছে অভিস্রবণ পদ্ধতি। কাণ্ডে যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হচ্ছে পর্ব, আর ফুলে যে অংশটি ফলে পরিণত হয় সেটা হচ্ছে ডিম্বাশয়। সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো H2S মানে হাইড্রোজেন সালফাইড। আর তেঁতুলের বীজের অঙ্কুরোদ্গমের সময় যখন বীজপত্র বীজত্বক ফাটিয়ে উপরে উঠে আসে, আমরা জানি বীজপত্র যদি বীজত্বক ফাটিয়ে উপরে উঠে আসে তাহলে সেটা হচ্ছে মৃদভেদী অঙ্কুরোদ্গম, আর যদি মাটিতেই থেকে যায় তাহলে সেটা আমরা বলবো মৃদবর্তী অঙ্কুরোদ্গম। আতা এক ধরনের গুচ্ছিত ফল। চারা গাছের কাণ্ড তৈরি হয় ভ্রূণের কোথা থেকে? ভ্রূণ মুকুল থেকে। 3-1 পুকুরের বা নদীর মাছেরা তাদের দেহে জলের পরিমাণ কিভাবে স্বাভাবিক রাখে? তোমাদের টেক্সট বুকের মধ্যে দেখো খুব সুন্দর করে দেওয়া হয়েছে পুকুর বা নদীর মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখার জন্য কি কি করে। প্রথম পয়েন্ট হচ্ছে লঘুমূত্র ত্যাগ করে, ফলে অতিরিক্ত জল বেরিয়ে যায়। 2 নম্বর ফুলকার মাধ্যমে জল থেকে আয়ন শোষণ করে। তাহলে উপরোক্ত উপায়ের মাধ্যমে পুকুর বা নদীর মাছ নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। পেজ নম্বর দেখো 226। শেষ প্রশ্ন দেখো আমাদের আজকের সেটে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সংজ্ঞা দাও। এটা চাইলে এটাও তোমরা টেক্সট বুক থেকে লিখতে পারবে, টেক্সট বুকের মধ্যেও যথেষ্ট ভালোভাবে দেওয়া হয়েছে। দেখো পেজ নাম্বার আমি বলে দিচ্ছি। স্বপরাগযোগ মানে কোন ফুলের পরাগরেণু যখন ওই ফুলে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন সেই ঘটনাটি হচ্ছে স্বপরাগযোগ। মানে একই গাছের একই ফুলে হতে পারে বা একই গাছের এক ফুল থেকে ওই গাছে আরো অনেক ফুল থাকে, তাহলে অন্য ফুলে যদি সেই পরাগরেণুটা ওই ফুলের অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়ে তাহলে সেটা বলবো আমরা স্বপরাগযোগ। এটা কোন কোন গাছে ঘটে উদাহরণগুলো অবশ্যই দেবে, সিম, টমেটো, কুমড়ো, রঙ্গন এগুলোতে ঘটে। আর ইতর পরাগযোগ মানে হচ্ছে কোন একটা ফুলের পরাগরেণু সেই ফুলের বা সেই গাছে না পড়ে অন্য কোনো গাছ, অন্য ধরো যখন অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন সেই ঘটনাকে বলবো আমরা ইতর
পরাগযোগ। তাহলে স্বপরাগযোগ হচ্ছে একই গাছের একই ফুলে বা একই গাছের এক ফুল থেকে অন্য ফুল। আর ইতর পরাগযোগ মানে হচ্ছে এক গাছ থেকে অন্য গাছ, তাহলে সেটা হচ্ছে ইতর পরাগযোগ। কেমন? উদাহরণ হচ্ছে পেঁপে, চাপা, আকন্দ, এগুলোতে ইতর পরাগযোগ ঘটে। দেখো 216 পাতা তোমরা পেয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখো প্রশ্ন বিচিত্রা থেকে 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন সঠিক আনসার দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা প্রশ্ন বিচিত্রার জন্য ক্লাস 7 এর আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টে ক্লিক করে তোমরা পুরনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তোমাদের পরিবেশ ও বিজ্ঞান, ম্যাথস এবং হিস্ট্রি ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে। বাকি সাবজেক্টের ক্লাসও কিন্তু আমাদের চ্যানেলে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তাই এখন থেকে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।